নমস্কার, সবাইকে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। গল্প বাড়ি থেকে পালিয়ে, লেখক শিবরাম চক্রবর্তী, পর্ব 5, আর গল্প পাঠে তানিশা সাহা। শোভাযাত্রা যেখানে গিয়ে শেষ হলো সে এক প্রকাণ্ড বাড়ি। লাল, নীল, সবুজ নানা রকমের আলোকমালায় ঝলমল করে সাজানো। বাড়িখানিকে কাঞ্চনের আলাদিনের মায়াপুরী বলে মনে হতে থাকে। এর ভেতরে না জানি কি রহস্যই রয়েছে। বর অনেকক্ষণ বাড়ির মধ্যে চলে গেছে। অনেক লোক, তাদের অধিকাংশই নিমন্ত্রিত অভ্যাগত, ভেতরে যাচ্ছিলেন। কাঞ্চন ভাবতে লাগলো সেও যাবে কিনা। অনেক ছোট ছোট ছেলে মেয়েও তো যাওয়া আসা করছে। কাঞ্চন একবার নিজের বেশভূষার দিকে তাকালো, তুলনা করে দেখল তাদের পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকের সঙ্গে এ যেন ঠিক খাপ খায় না। কাঞ্চন মনে মনে ইতস্তত করতে লাগলো, কিন্তু অবশেষে যখন ভেতর থেকে লুচি ভাজার চমৎকার গন্ধ তার নাকে এসে লাগলো, তখন আর বাইরে দাঁড়িয়ে থাকা সে সমীচীন বোধ করল না। ভিড়ের মধ্যে মিশে তাদেরই একজন হয়ে বেশ সপ্রতিভভাবে একেবারে ভিতরে গিয়ে হাজির হলো। ভেতরে গিয়ে দেখে এক বৃহৎ আসর। নানা আকারের নানাবিধ ভদ্রলোক সে আসরে শোভা পাচ্ছেন। কতকগুলি লোক অত্যন্ত তটস্থভাবে তাদের আদর আপ্যায়ন করছে। সে জায়গাটা তার আদপেই ভালো লাগলো না। সেখান থেকে সরে আসরের আরেক প্রান্তে গেল। সেখানে তখন গান বাজনার চক্রান্ত চলছে। কৌতূহলের বশে সে সেখানে গিয়ে বসলো। খানিক বাদেই গান শুরু হলো। খানিকক্ষণ শুনে আর কাঞ্চনের সহ্য হলো না। সে উঠে দাঁড়ালো। পাশের একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কি খোকা, উঠলে কেন? বসো বসো। কাঞ্চন তাকে জিজ্ঞেস করলো, মশাই, লোকটা অমন করে চেঁচাচ্ছে কেন? ভদ্রলোক আশ্চর্য হয়ে বললেন, চেঁচাচ্ছে? চমৎকার গাইছে, ও হচ্ছে ধ্রুপদ, সবাই গাইতে পারে না, উনি ভূতবাবু, নমস্য ব্যক্তি। কাঞ্চন বললে, হোক গে ভূতবাবু, ও কি গান, অমন তাল ঠোকাঠুকি, ও যে মারামারি কাণ্ড। কাঞ্চন সেখান থেকে উঠে গেল যেন জ্যাঠা মশাই। কাঞ্চনের উদ্দেশ্যে এই মন্তব্য করে ভদ্রলোক আবার ভৌতিক গানে মজে গেলেন। কাঞ্চন এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে যেখানে বিয়ে হচ্ছিল সেই ঘরে গিয়ে উপস্থিত হলো। বর কনে পাশাপাশি বসে আছে। তাদের সম্মুখে আগুন জ্বলছে এবং শাস্ত্রীয় ক্রিয়াকলাপ চলছে। আগুনের দীপ্তিতে চন্দন চর্চিত কনের আনত মুখখানি কাঞ্চনের ভারী ভালো লাগলো। সে দরজার পাশে একধারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে প্রায় তারই সমবয়সী সে ছোট মেয়েটির দিকে চেয়ে রইল। সমস্ত বিবাহ ব্যাপারটাই তার হঠাৎ ভারী ভালো লেগে গেল। এর আগে যদি কেউ তাকে ঠাট্টার ছলেও বলেছে, তুই বিয়ে করবি, তখন সে তাকে কেবল মারতে বাকি রেখেছে, বরং তার চেয়ে কেউ তাকে প্রাণ দিতে বললে তাতে সে তৎক্ষণাৎ রাজি ছিল। আজ কিন্তু তার মনে হলো মরার তুলনায় বিয়ে করাটা তেমন খারাপ নয়, বরং বিয়ে করাতে বেশ মজাই আছে। ছেলেবেলায় রাম সীতার ছবি দেখে সে নাকি মাকে বলেছিল, মা, আমার সীতার মতো বউ চাই। মা প্রতিবেশিনীদের কাছে তার এই দুর্বলতার কাহিনী প্রকাশ করে আজও কৌতুক করেন। এজন্যে মার উপর তার একসময় এমন রাগ হয়, সে নাকি বলেছিল, আমি রামের মতো রাজা হয়ে বসবো, সীতার মতো বউ আমার পাশে বসবে, মন্টু আমার মাথায় ছাতা ধরবে, ন্যাপলা হনুমানের মতো হাত জোর করে থাকবে। মা বলেছিলেন, কিন্তু ন্যাপলার যে ল্যাজ নাই। সে জোরের সঙ্গে জবাব দিয়েছিল, ল্যাজ হবে, ল্যাজ হবে মা, তুমি দেখো, বড় হলে ওর ল্যাজ হবে। তার ছোটবেলার এই গবেষণা নিয়ে প্রায়ই হাসাহাসি হয়। এই ল্যাজ হবার কথা ভাবলে তার নিজেরই আজ হাসি পায়। যদিও সে হাসে না। ন্যাপলার ল্যাজ না হয় নাই বেরুলো,
মন্টু ছাতা ধরার চেয়ে ঘুড়ি ওড়ানোটাই বেশি যুক্তিযুক্ত মনে করে তাতেও তার আপত্তি নেই। কিন্তু সীতার মতো বউ পাবার বাসনাটা বহুদিন পরে হঠাৎ জেগে উঠল। একটা বউ না পেলে আর চলছে না। অন্তত সীতা যদি এ যুগে সুলভ নাও হয়, এই মেয়েটির মতো একটি হলেও তার চলে যাবে। কাঞ্চনের মন কেমন উদাস হয়ে গেল। উদাস হবার আরেকটা কারণ, সেই লুচি ভাজার গন্ধটা বিয়ের ঘর পর্যন্ত হানা দিয়েছিল। অবশ্য সেটা গৌণ কারণ, কিন্তু ক্রমশ সেইটাই মুখ্য হয়ে উঠতে লাগলো। যে ঘরে এই বিবাহ উৎসবের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ পুঞ্জীভূত হচ্ছে, সেই ঘরটি বের করবার জন্যে কাঞ্চন হন্য হয়ে উঠল। কাঞ্চন এখন কলম্বাসের মতো আবিষ্কার করতে চায়, কিন্তু আমেরিকা নয়, কোনো রাম সীতাও না, সেই লুচি ভাজার ঘরটা। কিন্তু সেই ঘরটি বোধহয় অন্দরমহলে। অনেক চেষ্টা করেও কাঞ্চন সেখানে যাবার পথ খুঁজে পেল না। বাড়িটা যেন গোলক ধাঁধার মতো। অবশেষে বিরক্ত হয়ে বাইরে গিয়ে সে রাস্তার যানবাহনের গতিবিধি নিরীক্ষণ করতে লাগলো, কিন্তু তাও বেশিক্ষণ ভালো লাগলো না। অতঃপর সে ব্যান্ডওয়ালাদের সঙ্গে আলাপ জমাবার চেষ্টা করলো। তাদের বাঁশির বহর আগেই তার দৃষ্টি আকর্ষণ করেছিল। সেগুলোর অদ্ভুত আকার প্রকারের প্রয়োজনীয়তা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জানবার তার আকাঙ্ক্ষা ছিল। ব্যান্ডওয়ালারা এতই গম্ভীর প্রকৃতির যে তাদের সঙ্গে কাঞ্চনের ভাব জমল না। অগত্যা সে আবার বাড়ির ভেতরে গেল, যেখানে বিবাহ পর্ব চলছিল। সেই ঘরটির কাছাকাছি যেতেই দেখতে পেল সে অঞ্চলে এবার একটি নতুন মেয়ের আবির্ভাব হয়েছে। মেয়েটি তার চেয়ে বয়সে 2-1 বছরের ছোট হলেও অত বড় মেয়েকে কেবল ফ্রক পরে বেড়াতে এর আগে কখনো দেখেনি। সেই মেয়েটি একটি ছোট্ট ছেলেকে হাত নেড়ে মাথা নেড়ে কি বোঝাচ্ছিল। তার ছোট্ট বেনিটি দুলছিল। সেই মেয়েটি তার কথা বলার ভঙ্গি, তার মাথা নাড়া, তার বেনির দোলন, তার সব কিছুই সে অবাক হয়ে দেখছিল। তার বড় কৌতূহল হলো মেয়েটির সম্বন্ধে। খানিক বাদে সে ছেলেটি যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে আর আত্মসম্বরণ করতে পারল না। তাকে ডেকে জিজ্ঞাসা করলো, ওই মেয়েটি কে ভাই? ছেলেটি এক মুহূর্ত তার দিকে একটু আশ্চর্য হয়ে তাকালো, তারপর অত্যন্ত বিরূপ হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর নেম? কাঞ্চন একটু ধাক্কা খেলো, কিন্তু দমল না। সে কি ইংরেজি জানে না? সেও ইংরেজিতে জবাব দিল, মাই নেম ইজ কাঞ্চন। ছেলেটি আবার জিজ্ঞাসা করলো, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? কাঞ্চনের কেমন ধারণা ছিল যে বয়সের অনুপাতে সে নিচু ক্লাসে পড়ে, সেই জন্য ক্লাসের পরিচয় দিতে তার স্বভাবতই অনিচ্ছা ছিল। সে শুধু বললে, আই ডোন্ট সে, ইউ মাস্ট সে, নেভার। দূর থেকে তাদের এই বি জাতীয় তর্কাতর্কি শুনে এবার সেই মেয়েটি এগিয়ে এলো। ছেলেটিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে ভম্বল? মেয়েটির সামনে কাঞ্চনের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। এরকম তার কখনো করে না, এমনকি দুর্ধর্ষ মাস্টার মশাইয়ের সামনেও না। কাঞ্চনের মনে হলো এরকম বিপদে সে কখনো পড়েনি। ভম্বল বললে, মিনিদি দেখো না এই ছেলেটা, আমি জিজ্ঞেস করছি কোন ক্লাসে পড়ো, যেন মারতে আসছে, বলছে আই ডোন্ট সে, কিছুতেই বলবে না। মিনিদি বললে, আচ্ছা আমি পরীক্ষা করছি, দাঁড়া, এই এই বানান কর দেখি, মেনটেন। ভম্বল, জানিস এটা ভারী শক্ত বানান, ছোটদা আমায় ঠকিয়েছিল। মেনটেন, হুহ, ভারী শক্ত। কাঞ্চনের কাছে এ বানান অতি তুচ্ছ। ডায়রিয়া, নিউমোনিয়া, থাইসিস কিংবা আর্কিপিলেগো হলে বরং কথা ছিল। না, মেয়েটির কাছে তার বিদ্যার পরিচয় একটু দিতে হলো। মেনটেন, মেনটেন, MENTEN, মেনটেন। মুখ টিপে মিনি জিজ্ঞেস করলো, মানে? মানে 10 জন মানুষ। এবার মিনি হেসে ফেললো, তোমার মাথা। কাঞ্চন বললে, আহা, 10 জনা মানুষ না হয়ে হলো গিয়ে মানুষ 10 জন, মেনটেন, ও একই কথা। মিনি বললে, তোমার মুন্ডু। মেনটেন হচ্ছে MAINTAIN, এর মানে প্রতিপালন করা। এও জানো না তুমি? এবার কাঞ্চন মরিয়া হয়ে উঠল।
তাকে অপদস্থ করার জন্য মেয়েটার উপর ভারী রাগ হলো। সে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি বানান করো দেখি শূর্পনখা। মেয়েটি একটু ভুরু কুঁচকে ভাবলে, শূর্পনখা? ভোম্বল, কি স জানিস? দন্তস্ব না মূর্ধান্যস্ব? ভোম্বল ঘাড় নেড়ে বলল যে সে জানে না। কি উ, রস্য উ না দীর্ঘ উ? ভোম্বল আবার ঘাড় নাড়ল। মেয়েটি কাঞ্চনকে বলল, বলছি দাঁড়াও। দন্তস্ব ইয়ে রস্য উ প ইয়ে রেফ শূর্প ন আর খ ইয়ে আকার শূর্পনখা। কাঞ্চন বললে, তোমার মাথা, নিজের নামের বানান জানো না, আবার এসেছো পরীক্ষা করতে। এবার মেয়েটি রেগে গেল। কি, আমার নাম শূর্পনখা? তুমি তাহলে ঘটোৎকচ? ঘটোৎকচের বানান জানো তো? ভোম্বলের এবার ভারী ফুর্তি। সে ঘটোৎকচ বলে হাততালি দিতে লাগলো। কাঞ্চন গম্ভীর হয়ে বললে, ঘটোৎকচ হতে পারি, কিন্তু সিংহের মামা তো নই। সিংহের মামা তো একটা জানোয়ার। মিনি বললে, সিংহের মামা আবার কে? কেন, এই যে তোমার পাশে ভোম্বল দাস। এই কথায় মিনিকে হাসতে দেখে ভোম্বল ভারী মুষড়ে পড়েছে। সে বলল, আমার নাম বুঝি ভোম্বল? আমার নাম তো সুপ্রকাশ, ছোড়দা ও ছোড়দা। একটি বছর 20-22 ছেলে ওধার দিয়ে যাচ্ছিল। সে দূর থেকে জবাব দিয়েছে, দাঁড়া, দাদার বিয়েটা কত দূর দেখে আসি। ভোম্বল হেঁকে বলল, দেখ না ছোড়দা, এই ছেলেটা আমাদের অপমান করছে।